আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকের ব্লগটা শুরু করলাম এখন থেকে। সকাল থেকে হাত পা ভাঙ্গা চড়ে আসতেছিল, কাজ কাম করে বসেছিলাম, এর জন্য আমি কোনো কিছুই শেয়ার করি না আজকে আপনাদের সাথে। আর এই দেখেন ফয়সালের এই ড্রেসটা এই ঈদে কিনা দিছে, ঈদের। হ্যাঁ, ওর তো অনেক জামা কাপড়, আলমারি ভরা কাপড় চোপড়। তো এগুলো অনলাইন থেকে আইনা দিছে, ওর বাপে টিমোর থেকে অর্ডার করছিল। তো পুরা জামাটা ভালো, এই গেঞ্জি আর প্যান্টটা ভালো, খুললে খালি এইখানে এরকম ফাইসা গেছে গা। তারপরে ম্যাডাম ওরে পড়াইছে, কারণ ও তো বাসার বাইরে যায় না, এর লেগা ম্যাডাম পড়াইছে। তো আমি রান্না বান্না করতেছি, আজকে হচ্ছে সালনা রান্না করতেছি। তো সালনা আমি রান্না করি রবিবারে, আমার ম্যাডামের মেঝো মেয়ে বইলা দিছে যে রবিবারে সালনা রান্না করতে, কিন্তু আমি গতকালকে রান্না করি নাই, আমার মনে ছিল না। তো এই জন্য আমাকে ও আবার বলতেছে কিরে সালনা রান্না করস নাই কে, আজকে না রবিবার? তো আমি কই আল্লাহ আমি তো ভুইলা গেছি গা, ঠিক আছে কয় কালকে তো রান্না করছি। আমি কই আচ্ছা। পরে সব সবজি দিয়ে সালনা বসাই দিছি। আর এখানে যে ভাতও রান্না করা শেষ, ভাত এই যে ঝরা দিয়ে রাখছি। এই গাছটা দেখেন কত বড় হইছে, বড় হইতাছে মাশাআল্লাহ। তো ভাত ঝরা দিয়ে রাখছি। আর এখানে যে সালাদ কাটবো, এগুলো ধুয়ে নিলাম। আর এই যে ধনিয়া পাতা আনছিল ম্যাডাম, ধনিয়া পাতাগুলো বেশি ভালো না, এর বাঁচতে হবে। তো এই তো হলো কাজ, 11টা বাইজা গেছে। আজকে রান্নাঘরে আসছি 10:30টার সময়। তো এগুলো সব করে নিলাম, রান্নাও বসাই দিলাম। তো রান্না বান্না হইতে থাকুক। আবার পুরা বাড়ি মুছতে হবে আমার, কারণ সকালবেলা মুছি নাই, বললাম না ভালো লাগতেছিল না, কেমন জানি হাত পা ভাঙ্গা চুরে আসতেছিল, মনে হয়েছিল খালি শুয়ে শুয়ে থাকি এরকম মনে হচ্ছে। কিন্তু কিছু করার নাই, তো রান্না বান্না তো করতে হবে, না ওরা আবার বাসায় আসবে, দুপুরবেলা খাওয়া দাওয়া করবে। আমি আজ পর্যন্ত কোনো দিনও এই 10 বছর বয়সে আমার ম্যাডামরা আমি বলি নাই যে ম্যাডাম আমি আজকে রান্না করতে পারব না, খাবার কিনা নিয়ে আসেন। আমি জীবনেও বলি না, আমার যত হচ্ছে খারাপ লাগুক অসুস্থ হোক, আমি তারপরেও মনে করেন যে করি, কি বলে, রান্না করার চেষ্টা করি। আর এই স্টোর রুমটা দেখেন দুনিয়ার জিনিসপত্র মনে করেন যে করে রাখছে। আর এগুলো ম্যাডামের মাদ্রাসার, এগুলো বাইর করে রাখছে, চিনি বাজার করছে না, তা এলোমেলো হয়ে আছে। আমি এখন পর্যন্ত গুছাই নাই, গুছাবো যখন ম্যাডামের মাদ্রাসার এগুলো নিয়ে যাবে, তারপরে এই স্টোর রুমটা গুছাইতে হবে। এই যে পেঁয়াজগুলো অত বেশি ভালো না, পচা পচা টাইপের। যাই হোক, ফালাই ফুলাই যতটুকু থাকে অতটুকুই নেই। আর এই যে একটা কলা, আমার ম্যাডাম আরও 2 দিন আগে আমার এই কলা দিয়েছে, ওই যে আপনাদের সাথে শেয়ার করলাম না যে মাসের কসমেটিকের সাথে, আমি এখন পর্যন্ত খাই নাই। তো এখান থেকে অর্ধেক কলা আমি খাবো, আর অর্ধেক আমি আমার চুলের জন্য একটা হেয়ার প্যাক বানাবো। এই দেখেন, ও মনে করছে অরে দিমু, হাত পাইতে রয়েছে। আচ্ছা ছুইলা তারপরে দিমু নি ফয়সাল। তো আমি এটারে হচ্ছে অর্ধেক খাবো আমি আর ফয়সাল, আর অর্ধেক হেয়ার প্যাক বানাবো। তো কালকে ফয়সালে কি করছে জানেন, আমি কাপড় চোপড় আয়রন করতেছি বিকালবেলা, তো ফয়সালে গিয়া ওই কাপড় চোপড়ের রুমে আমি যে আয়রন করি দরজার সামনে গিয়ে বয়ে রইছে। আপনারা তো এর আগের ভিডিওতে আমি শেয়ার করলাম যে আমি কাপড় চোপড় আয়রন করতে গেলে ওইখানে গিয়ে বসে থাকে। তো কালকে ফয়সাল ওইখানে গিয়ে বসেছিল। তারপরে আমি কি করছি, আয়রন করতেছি, এখন ম্যাডামে মনে করছে কি ফয়সাল শব্দ শুনে না দেখা, মানে ও আমার সামনে গিয়ে চুপচাপ বসে রইছে ওই দরজার সামনে গিয়া। এখন ম্যাডামে ওর শব্দ শুনে না দেখা, ম্যাডামে মনে করেন যে ভাবতেছে কিরে ফয়সালের কোনো শব্দ শুনি না, ফয়সাল কই গেল। তো এই জন্য ম্যাডাম ডাকাডাকি শুরু করছে, চিল্লাই ফয়সাল ফয়সাল। ফয়সালে তো আর ওখান থেকে উঠে না। আমি ফয়সালটা কই ফয়সাল তোর মায় ডাকে যা, ও মনে করেন কিছুই কয় না, ও বয়ে থাকবো ওই জায়গা। তো যাই হোক, পরে ম্যাডামে আসছে, আইসা কই কি ইনতা হেনি, মানে ফয়সালটা কইছে যে তুই এই জায়গা। পরে এখন ওর না গরম, তো ওই জায়গা বুঝেন না, এই জায়গাতে এসি ছাড়া থাকা যায় না। পরে ওর মুখ একবার কপাল ঘাইমা একদম পানি চুয়াইতেছে। এখন ম্যাডামে কয় কি যে ভিতরে ল এসির নিচে বয়ে থাকবি, গরমে ঘাইমা ওর মুখ দিয়ে পানি পড়তেছে, কইতাছে। ওই কি করে, ওইখান থেকে উঠবো না। ওই যে আমি কাপড় চোপড় আয়রন করতেছি, ও যতক্ষণ আমি আয়রন করবো ও ততক্ষণই ওইখানে বসে থাকবো। এখন আমার ম্যাডামে ওর উঠানোর জন্য এত চেষ্টা করলো, উঠবই না। এখন ম্যাডামে হাসতাছে। পরে ম্যাডামে মানে জিগায় যে তোর সাথে সাথে সবসময় থাকে? আমি কই কি আমি যদি রান্না করি ওই রান্নাঘরে বসে থাকবো, আমি যদি ড্রয়িং রুমে গিয়ে বসে থাকি ওইখানে বসে থাকবো, আমি ঘর গুছামো জেনে সেই ঘরের সামনে গিয়ে বসে থাকবো,
আমি যদি একটু আমার রুমে আসি, ও কি করবে, আমার রুমের এই যে সামনে গিয়া বসে থাকবো, মানে আমি যখন যেটা করবো আমার সাথে সাথে বসে থাকবো। পরে আমার ম্যাডামে শুই না বলতেছে মাশাআল্লাহ, এই কথা বললা সে হাসতেছে। যাই হোক, ওরে তার উঠাইতে পারলো না, পরে ম্যাডামের রুমের ভিতরে ঢুকে গেছে। তো দেখেন গরমে আমার লগে কষ্ট করব, তারপরে ওই আমার পিস ছাড়বো না। ওই ফয়সাল, ফয়সাল, এই ফয়সাল, ফয়সাল, এই যে এদিকে তাকাও ফয়সাল, এই জায়গা এদিকে তাকাও, এই এদিকে তাকাও। কি আমার কাছে কি সব সময় যে আমার কাছে থাকতে হয়? নিষ্পাপ মানুষ কিছু বুঝে না। আসলে আদরটা হচ্ছে সবচেয়ে মেন বিষয়। ওই যে আদর করি, রান্না বান্না যেটাই করি না কেন ওরা আগে দেই খাইতে। তো এই জন্য মনে করেন যে ও আদর পায়, এই জন্য আমার কাছে থাকতে চায়। মনে করে যে ওই রান্না বান্না করব, আমারে দিব, এই জন্য ওর মানে ওইটা মাথার ভিতরে সেট হয়ে গেছে যে আমি সবসময় রান্না করি, আমি যাই রান্না করবো ওরে দিমু খাওয়ার জন্য আর কি, আমার সাথে সাথে থাকে। আচ্ছা যাই হোক, আর কথা না বাড়ে আজকে একটা হেয়ার প্যাক বানাবো চুলে দেওয়ার জন্য। অবশ্যই আপনাদের সাথে হেয়ার প্যাকটা শেয়ার করবো ইনশাআল্লাহ। বলছিলাম আপনাদের সাথে একটা হেয়ার প্যাক শেয়ার করব। তো গত সপ্তাহে পেঁয়াজের রস নিছি চুলে, এই সপ্তাহে নিব। এখানে আমি একটু কলা নিছি, পাকা কলা, একটা ডিম, আর হচ্ছে লেবুর রস, আর 2 চামচ টক দই দিয়ে আমি ব্লেন্ডার করছি। ব্লেন্ডার কইরা তারপরে হচ্ছে আমি ছাঁকনি দিয়ে ছাঁকছি, যাতে সুবা সুবা ভাবগুলো না থাকে, কারণ ওগুলো থাকলে আবার চুলের লগে লাইগা থাকে। একদম মিহিন হয়েছে দেখেন। তো আমি এই প্যাকটা এখন আমি এই যে কন্টেনারে বইরা রেখা দিব, ফ্রিজে রাতে দিব। এটা আমি গতকালকে যেহেতু চুলের গোড়ায় গোড়ায় তেল নিছি, তো এই প্যাকটা আমি রাতের বেলায় নিয়ে চুলের গোড়ায় গোড়ায় 1 ঘন্টার মতো রেখা দিব চুলে। তারপরে চুল শ্যাম্পু কন্ডিশনার দিয়ে হচ্ছে ধুইয়া ফেলবো, বুঝছেন? তো এইভাবে ঘরোয়াভাবে হেয়ার কেয়ার করেন, দেখবেন হেয়ার মাশাআল্লাহ অনেক সুন্দর হয়ে যাবে। তরকারিতে আনাম ভেন্ডি দিছি, আমার ম্যাডাম ভেন্ডি কিনে আনছে, কিনে আনে মনে হয় আমার জন্যই। তো আমি এইভাবে আনাম দেই ভেন্ডি, ম্যাডামরা এগুলো খায় না, ভেন্ডি খায় না। তো ম্যাডামরা সাইড থেকে তরকারিগুলো নিয়ে ভেন্ডিগুলো রাইখা দেয় এক সাইডে। তো ভেন্ডিগুলো আমি খাই, আমার ভেন্ডি অনেক মজা লাগে। তো কয়দিন ধরে ভাবতেছি ভেন্ডি ভাজি করবো, কিন্তু আর ভাজি করা হয় না। আছে অনেকগুলা, দেখি কালকে সময় পেলে ভাজি করবো। আর এখানে যে ধনিয়া পাতা বাইর করছি, এগুলো এখন বাইসা নিমো। থাল বাসনে যে সব ধোয়া শেষ, আবার পুরা বাড়ি মুছতে হইব, ময়লা হয়ে গেছে ফ্লোর, এগুলো মুছবো রান্না শেষ হোক তারপরে। তো ভাবলাম ধনিয়া পাতা বাছতে বাছতে আপনাদের সাথে একটু কথা বলি। অনেকেই বলে যে ক্যামেরার সামনে আপনি একটু কম আসবেন। যেহেতু নিজে ভিডিও বানাই, নিজের আমার ব্লগ, ঠিক আছে, তো সেহেতু আমার একটু ক্যামেরার সামনে আসতেই হবে, এটা স্বাভাবিক। আর ক্যামেরার সামনে আসলেই যে আমি খারাপ হয়ে গেলাম এটা কিন্তু না, ঠিক আছে। আমি জাস্ট আপনাদের সাথে আসি সামনে, আপনারা আমাকে দেখেন, কানেক্টেড রাখে আপনাদের সাথে, ঠিক আছে। এটা হলো প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমাকে অনেকে বলেন যে আপনি এক কথা বারবার বলেন, মানে ফয়সালকে নিয়ে আমি অনেক কথা শেয়ার করি, দেখা যাচ্ছে এক কথায় আমি অনেক ভিডিওতে বলে থাকি। তো এই এক কথা বারবার বলার উদ্দেশ্য হচ্ছে, আমার চ্যানেলে নতুন নতুন অনেক ভিউয়ার্সরা আছে যে যারা আমার ভিডিও নতুন নতুন দেখতেছে, তারা আমাকে ফয়সালকে নিয়ে অনেক ধরনের প্রশ্ন করে থাকে, যে প্রশ্নের উত্তর আমি আগে সব ভিডিওতে দিয়ে দিছি। তারপরও তারা যেহেতু নতুন আমার কাছে প্রশ্ন করে, সেহেতু আমার তাকে উত্তর দিতেই হবে, ঠিক আছে। তো এতে করে আপনারা বিরক্ত হন, বিরক্ত হলে ওই ভিডিওটুকু যেটুকু আপনাদের শুনতে ভালো না লাগে ওটুকু টাইমে দেখেন, ঠিক আছে। আরেকটা কথা হচ্ছে, আমাকে অনেকে কমেন্ট করেন যে আপনারা হচ্ছে আমাকে একটা বাসা দেখে আমাকে বিদেশ আইনা দিতে বলেন। আসলে আমি এই ধরনের যে রিস্ক আমি নেই না।
ধরুন একটা উদাহরণ বুঝাই, আপনি যদি দালাল ধরে দালালের মাধ্যমে বিদেশ আসেন, তো সেই ক্ষেত্রে আপনার যদি বিদেশে যাওয়ার পরে আপনি যদি কোনো সমস্যায় পড়েন, তাহলে কিন্তু আপনি দালালকে গিয়ে ধরেন যে দালাল আপনাকে কি ভিসায় পাঠাইলো, তাই না? দোষটা কিন্তু দালালের উপর আইসা পড়ে। তো সেম, আমি যদি একজন লোক আনি, তাহলে সেই লোকটা আমি যে বাসায় দেওয়ার পরে সেই বাসায় যদি সে ভালো মতো কাজ না করে, তার কাজ যদি ওনাদের পছন্দ না হয়, কিংবা ওই বাসায় বেশি কাজ হয়, কিংবা যে আসবে তারই সমস্যা হয়, সে নিজে ওই বাসায় থাকতে পারতেছে না, হয়তো যে কোনো একটা আছে না যে দুই পক্ষ থেকে যে কোনো সমস্যা থেকে থাকে, তো এই সমস্যাগুলোর জন্য তারা কি করবে, বারবার আমাকে ফোন দিবে। আপনি একটা খাবার রান্না করলেন, খাবারটা ভালো হইলো না তাদের মনে মতো, তখন কি করবে, আমাকে ফোন দিবে যে কি লোক আইনা দিছস, এত ভালো করে রাঁধতেও পারে না, কি লোক আইনা দিছস, এত ভালো করে কাজই করতে পারে না। এই হলো মালিকের পক্ষ থেকে ফোন আসবে। আর আমি যাকে আইনা দিব তার পক্ষ থেকে ফোন আসবে হইলো যে আপনি আমাকে কি বাসায় এনে দিচ্ছেন, এই বাসার মালিকরা ভালো না। এই ধরনের অনেক খুঁটিনাটি বিষয় নিয়ে দেখা যাচ্ছে দুই পক্ষই আমাকে ফোন দিয়া মনে করেন যে মাথা একবার আমার ব্রেন আউট করে দিবে, ঠিক আছে? তো এই জন্য আমি ওই রিস্ক নেই না আপুরা, আপনারা কিছু মনে করবেন না, আমি আসলে কাউকে আনি না। আমার যে অনেকে আছে আমার পরিচিত, আমার এলাকার মানুষ, দেখা যাচ্ছে যে আমি অনেক বছর ধরে বিদেশ থাকি, আমি ভালো আছি, এটা দেখে তারা বিদেশ আসতে চায়। তারা আমাকে অনেকজনে বলছিল ভিসা দেওয়ার জন্য, আমার আশেপাশে বাসা আইনা দেওয়ার জন্য, কিন্তু আমি কখনো এই রিস্ক নিয়ে কাউকে আনি না, ঠিক আছে? তো এই অনেকে কমেন্ট করেন যে আপু আমাকে নিয়ে দেন, আমি অনেক অসহায়, কিংবা আমি এত বছর অন্য দেশে ছিলাম, আবার যাবো, আপনি একটা ভালোবাসা দেখে নিয়ে দেন। আপুরা আমি পারবো না এটা, হ্যাঁ, আমি এই রিস্কগুলো নিতে পারবো না, আর আমি কোনো ঝামেলায় জড়াইতে চাই না। আমি একদম ফ্রেশ একজন মানুষ, মানে আমি এখানে কাজ করি, আমি ওইরকম ভাবে কাজ করে যেতে চাই। একজন লোক আইনা মনে করেন যে সারাদিন যে উনি বলবে এক কথা, আপনি বলবেন আরেক কথা, এরকম ঝামেলায় আমি পড়তে চাই না, ঠিক আছে? তো এর চেয়ে ভালো আপনারা ভালো কোনো দালাল ধরে কিংবা এমবাসির মাধ্যমে আপনারা যোগাযোগ করে যান, তাতেই ভালো। এখন আবার অনেকে বলতে পারেন যে আপনি নিজের চেহারা দেখান, তো এটা ঠিক না। এখন আমি যে ব্লগিং করতেছি, ভিডিও করতেছি, এটাই তো ঠিক না। আপনি যদি ইসলামের কথা নিয়ে আমাকে প্রশ্ন করেন, ইসলাম নিয়ে কথা বলেন, তাহলে অনেক কিছুই আমরা ভুল করি, অনেক কিছুই অন্যায় করি। ইসলাম মেনে চললে আমাদের অনেক কিছুই নিষিদ্ধ আছে, ঠিক আছে? কিন্তু এখন কি করব, জীবিকার তাগিদে আমরা কি করছি, দেশ ছেড়ে প্রবাসে আসছি। আর প্রবাসে আসছি, এখন এখানে কাজের পাশাপাশি নিজে কি করি, এটা যদি আপনাদের সামনে আমরা তুলে ধরি যে আমরা বিদেশে এসে কি করি। বিদেশ সম্বন্ধে অনেকের খারাপ ধারণা আছে, অনেকে আজে বাজে কথা বলে। তো আমাদের ব্লগ যারা দেখেন, কই আমাদের এখানে খারাপ কিছু দেখেন আপনারা? হ্যাঁ, এই যে কাজ করতেছি, সারা বাসা খালি, কেউ নাই। দুপুরবেলা ম্যাডামের মেয়েরাও আসবে, ম্যাডামও আসবে, ম্যাডামের হাজব্যান্ডও আসবে, সব একসাথে আসবে, ঠিক আছে? খালি বাসায় কখনো কেউ একা থাকে না। ওই ম্যাডাম যখন বাসা থাকে, তার হাজব্যান্ডও তখন বাসা থাকে। তো এই যে অনেকে উল্টাপাল্টা কথা বলেন, তা আমাদের ব্লগ দেখলেই তো বোঝা যায় যে আমরা এখানে কি করি, কেমন আছি, তাই না? ভালো মন্দ সব জায়গায় আছে, খারাপ ভালো মন্দ সব জায়গায় আছে। বাংলাদেশেও খারাপ ভালো আছে, বিদেশেও আছে। তো আমি যে ব্লগিং করি এটাও হচ্ছে পাপ। আর আমি এমন কোনো ভাবে ক্যামেরার সামনে আসি না যেতে করে আমি কোনো বিকৃতভাবে নিজেকে প্রেজেন্ট করি না যে আমি ক্যামেরার সামনে আসছি দেখে সমস্যা হবে। আমি যতটুকু মনে করেন যে যেভাবে আসার দরকার আমি সেইভাবে আসি, নিজেকে বিকৃতভাবে প্রেজেন্ট করি না, ঠিক আছে? আর ওইরকম করে মানে প্রেজেন্ট নিজেকে করার কোনো মনে করেন যে ইও নাই, কারণ মান সম্মান বোধ সবারই আছে। তো ক্যামেরার সামনে আসলে যে খারাপ হবে এমন কিছু না। আশা করি না খেয়ে থাকলে কেউ 2টা টাকা দিয়ে মনে করেন সহযোগিতা করবে না। আমি আজকে 10 বছর ধরে বিদেশ থাকি, কই 10 বছর আগে তো কেউ আমাকে বলে নাই যে তোমার ভরণ পোষণের দায়িত্ব আমি নেব, তুমি বিদেশ যাও না। কিন্তু জ্ঞান দেওয়ার প্রয়োজন
প্রয়োজন হয় তখন অনেক মানুষই আসে জ্ঞান দেওয়ার জন্য যে আপনি এটা করবেন না, ওইটা করবেন না, এটা উচিত না, ওইটা উচিত না। কিছুই করব না, সব বাদ দিয়ে দিব। আমার দায়িত্ব আপনারা নেবেন নাকি? তো মানুষকে জ্ঞান সবাই দিতে পারে, কিন্তু কারো জীবিকার তাগিদ কেউ মেটাতে পারে না। ঠিক আছে, এই দুনিয়াতে এই সমাজে জ্ঞান দেওয়ার মানুষের অভাব নাই, কিন্তু মানুষ যখন বিপদে থাকে তখন নিজের কাছের মানুষই তাকে দেখতে আসে না। ঠিক আছে, তো এই জন্য আমাকে যদি কেউ জ্ঞানমূলক কথা বলতে আসে যে এটা করবেন না, এটা করা ঠিক না, তো আমার তাদেরকে আসলে কিছু বলতে ইচ্ছা করে, কিন্তু মানবতার খাতিরে কিছু বলতে পারি না। কারণ আজকে যদি আমি প্রবাসে না আসতাম, তাহলে আমি আমার নিজের পরিবারকেও সাপোর্ট দিতে পারতাম না, আর নিজের জন্য আমি কিছুই করতে পারতাম না। ঠিক আছে, তো এই জন্য জ্ঞান মানুষ কম দিতে আসবেন। জ্ঞান সবার ভিতরেই কম বেশি আছে। ঠিক আছে, তো আমি যেভাবে ক্যামেরার সামনে আসি, যেভাবে থাকি, আলহামদুলিল্লাহ আমাকে কেউ খারাপ বলতে পারবে যে আমি খারাপভাবে আসি কিংবা খারাপ। যতটুকু ভদ্রতা বজায় রেখে আসতে হয় আমি ততটুকু ভদ্রতা বজায় রেখে আসি। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, ভুল হলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। শরীর ভালো না, বেশি ক্লান্ত ক্লান্ত লাগে, খালি চেহারা দেখে বুঝতেছেন না কেমন জানি ক্লান্ত ক্লান্ত, চোখ দুইটা ক্লান্ত ক্লান্ত লাগতেছে। নেও পাতিল বড়ে রান্না কইরা থুইলাম, এখন বাসায় আইসা যত লাগে তত নিয়ে খাও। ওরা তরকারি কম খায়, বুঝছেন, সবজি কম খায়। এখান থেকে মনে করেন খালি ঝোল আর মাংসগুলা নিব আর সবজিগুলা রেখে দিব, এরকম। আর আচ্ছা, অনেকে প্রশ্ন করছেন যে আমি 1.5টা মুরগি রান্না করি, 6 পিস মুরগি, তাহলে আমার বাসার লোক 7 জন কিভাবে হয়? তো আমি রানের 1 পিস পুরাটা আমি নেই, আর ওই যে বুকের থাই পিস ওইটার একটা ম্যাডামের হাজব্যান্ড খায়। তার মানে অর্ধেক মুরগি আমি আর আমার ম্যাডামের হাজব্যান্ড দুজনে ভাগ করে খাই, আর বাকি একটা মুরগি ওরা সবাই ম্যাডাম 1 পিস নেয়, ফয়সাল 1 পিস দেয়, আর বড় মেয়ের 1 পিস দেয়, আর মেঝুটা আর পিচ্ছিটা ওইটা কি করে, রানের পিস আছে না, ওটা তো বড় মনে করেন, তো দুইজনে রানের পিসটা ভাগ করে অর্ধেক অর্ধেক দুইজনে খায়। ঠিক আছে, কারণ ওই পিচ্ছিটা তো বেশি খাবার খায় না, ওরা দুনিয়ার হাবি জাবি জিনিস খাইতে মনে করেন বেশি পছন্দ করে, তো পিচ্ছিটা বেশি খাবার খায় না, এজন্য ওই পুরো একটা মুরগির পিস ও খাইতে পারবে না। এই জন্য 6 পিস রান্না করি, ওই 1 অংশ ওরা 2 বোনে ভাগ করে খায়, আর বাকি অংশ আমরা সব একটা একটা খাই।